ওইটা অলরেডি একটা ভিডিও আছে। ওইটা আপনাদের এখানে যে ডিস্ট্রাকশনস গুলো ওগুলো আর কি থাকবে না। সো ওই জন্য ওইটা দেখে নিন, ওটার লিঙ্ক আমি দিয়ে দিব ক্লাসের পরে। ওকে। ভাই আমি আবার অফিস মানে আপনারা যেটা সফটওয়্যার প্রোভাইড করছেন ওটা ডাউনলোড করলাম, মানে ওখানে আবার সব অপশন আছে, লাইক এসেনশিয়ালস, পেইন্টিং, ফটোগ্রাফি সবই আছে আপনি যেটা দেখালেন। এক একজনের জন্য এক এক ধরনের হতে পারে এটা, কারণ বুঝছি না যে কি করবো আসলে হেল্প করার জন্য, কারণ আপনারা তো সবাই ডাউনলোড করেছেন একটা সোর্স থেকে, রাইট? সো এখানে তো এখন তো সবকিছু বড় মনে হওয়ার কথা, বড় হচ্ছে, সবকিছু আরো বিগার দেখাচ্ছে। আচ্ছা, এখন একটু বড় দেখাচ্ছে। এখানে আবার একটা প্রবলেম হলে কি আমার পুরো স্ক্রিন দেখা যায় না, মানে আমার আর কি ফটোশপটাকে আরো স্ট্রেচ করতে হচ্ছে। মানে ফটোশপে আসলে এত জিনিস, পুরো মানে আমি যদি ছোট স্ক্রিন করে রাখি তাহলে সবকিছু আর কি আটবে না। তো স্যার এখনের থেকে আগের থেকে ভালো ছিল। আগেরটা ভালো ছিল, জি 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 আমারও। আগেরটাতে ফুল ভালো করে দেখা যাচ্ছে। স্যার এখনের থেকে আগেরটাই ভালো ছিল। তাহলে আমি আগেরটা না দিলেও আমি একটু এর থেকে বড় করি। যাদের কাছে ছোট মনে হচ্ছে তারা মনে হয় ফোনে ক্লাস করছে। মোবাইলে ক্লাস করলে একটু জুম করে নেওয়া যায়, এটা একটু দেখে নেন। আপনারা চেষ্টা করবেন ল্যাপটপে ক্লাস করতে। কাম দেখা যাচ্ছে। আচ্ছা, এবারও আই ল্যাপটপে গেস ক্লাস করলে ল্যাপটপে ক্লাস, নেক্সট ক্লাসটা যখন করবেন তখন ল্যাপটপে করবেন, কারণ আমার সঙ্গে আপনারাও কিছু কাজ করবেন। সো এখন মানে ঠিক আছে। আপনারা যদি আমার সঙ্গে কাজ না করেন তাহলে আপনাদের মাথায় আসলে পুরোপুরি জিনিসটা এখন ঠিক আছে। ঢুকবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি অন করলাম, আমি আপনার সাথে ক্লাস করব। সো এইখানে যেগুলো জিনিস আছে, ঠিক আছে, আপনাদের অনেকের হয়তো বা এইসব এতগুলো অপশন নাই, নো প্রবলেম। আমরা এই যে এখান থেকে আমাদের যা প্রয়োজন আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওই যে এই উইন্ডোজ হেল্পের পাশে একদম লাস্টের যেটা, ওইটার পাশে উইন্ডোজ লেখা, উইন্ডোজ না উইন্ডো, তো এখান থেকেও আপনি ওয়ার্ক স্পেস সাজাতে পারবেন, ঠিক আছে? এখানেও একটা অপশন ট্যাব আছে, তো এখান থেকেও পারবেন। আবার আপনি এই যে এখান থেকে আপনার বিভিন্ন যাবতীয় টুলস যেগুলো ব্যাপারে আপনার এখনো কিছু জানেন না আপনারা, এগুলো আর কি আপনারা সামনেই দেখতে পাবেন যে কোনটা কি কাজে ব্যবহার হয়। তো আপনারা যদি এখানে না পান, ঠিক আছে, তাইলে জাস্ট আপনার যে টুলটা দরকার সেটা উইন্ডোজে যে জাস্ট সিম্পলি অ্যাক্সেস করবেন। যদি আমার প্রয়োজন হয় ফর এক্সাম্পল ব্রাশ প্রিসেট, ঠিক, অথবা ব্রাশের জন্য ব্রাশ সেটিংস যদি আমার প্রয়োজন হয়, তাহলে আমি এখানে যে ব্রাশ ক্লিক করব, এখানে একটা ব্রাশের অপশন এসে পড়েছে, দেখেছেন? এখান থেকে আমার ব্রাশের বিভিন্ন সেটিংস আমরা করতে পারবো। এটা একটু অ্যাডভান্স বেশি, আপনাদেরকে আমি এক্স্যাক্টলি জানি না বুঝাতে পারছি কিনা। মানে জিনিসটা হচ্ছে যে আমি ব্রাশে আমার যে মনে করেন রং তুলি রং তুলি যে ইয়েটা যেটা দিয়ে আমরা কালার করব সেটাকে আমরা এডিট করব, লাইক আমরা কতটুকু বড় চাচ্ছি, কিংবা ব্রাশটাকে একটু চারিদিকে ছড়ানো হবে কিনা, কিংবা ব্রাশের শেপটা কি, ঠিক আছে, বিভিন্ন জিনিস আমরা এডিট করছি। এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম এই জন্যে যে এগুলাই হচ্ছে কি এখান থেকে আমরা বাই করি, বুঝছেন? আমাদের যদি এক একটা প্রফেশনের জন্য এক এক ধরনের টুলস প্রয়োজন হয়, ঠিক আছে, এক এক ধরনের টুলস আমাদের কমনলি ইউজ করতে হয়। তো একজন ফটোগ্রাফারের জন্য যেটা কমনলি ইউজড হয় সেটা অবভিয়াসলি একজন পেইন্টারের জন্য হবে না, বুঝছেন? তো এই টুলসগুলোই এখান থেকে অ্যাক্সেস করতে হয়, এখান থেকে বের করতে হয়, এবং যাদের যাদের নাই তারা এখান থেকেই বাইর করতে পারবে। সো ঘাবড়ানোর কোনো কিছু নাই। এইটাই হচ্ছে কি ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের আরও কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন এটা হচ্ছে টুল বক্স। তো টুল বক্সটা আপনি দেখতে পাচ্ছেন যে হাতের বাম সাইডে, আপনি যদি চান তাহলে আপনি এটাকে সরিয়ে এখানেও রাখতে পারেন। আপনি যদি
লাইক পুরো জিনিসটাকে খুলতে চান তাও সম্ভব, ঠিক আছে। তো আমি যদি ফটোশপের বাইরেও এটা রাখতে চাই এটাও পসিবল। এই যে দেখেন, এটা কিন্তু এখন ফটোশপের বাইরে। এই যে আমি আমার কালার সোয়াচেস এটাকে আমি বাইরে নিয়ে এসে বলছি, এই জিনিসটা অনেক মেসি হয়ে যাচ্ছে, তো আমরা আগের ভাবেই রাখবো। তো আপনি যদি চান এটাকে আপনারা মিনিমাইজও করতে পারবেন, আবার ম্যাক্সিমাইজও করতে পারবেন। এই যে এখানে ছোট একটা দুইটা অ্যারো দেখছেন না, এই যে এখানে ছোট দুইটা অ্যারো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ট্যাবেই দেখতে পাবেন যে অ্যারো দেখা যায়। তো এইভাবে আপনি এক্সপান্ড করতে পারবেন, আবার মিনিমাইজও করতে পারবেন। আপনি যেভাবে ফটোশপটাকে মনে করেন যে আমি যদি মিনিমাইজ করি তাহলে এটা চলে যাচ্ছে, তো সেম কনসেপ্টটা তাদের টুল বক্সগুলোতেও রাখা হয়েছে, ঠিক আছে। সো এই গেল। তো আমি আবারও এসেনশিয়ালসে চলে যাই। আচ্ছা, তো আমি এখানে খুঁজে পাচ্ছি না লেয়ার কোথায়, ঠিক আছে। তখন আমি কি করতে পারি, আমি উইন্ডোজের যে লেয়ার্স দিলাম, লেয়ার্স এসে পড়লো, দেখেছেন। নিজ দায়িত্বে নিজের মাইক্রোফোনটা একটু অফ রাখুন। মাইক্রোফোনটা সবাই একটু অফ করে দেন, আমার কথা নাহলে আপনারা শুনতে পাবেন না, ঠিক আছে। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি না ব্রাশের টুলটা, ঠিক আছে। তো আমি সেটার জন্য কি করতে পারি, আমার এখানে যে জাস্ট ব্রাশটা বাইর করতে হবে। তো এই যে ব্রাশ অলরেডি দেওয়া আছে, তো এই তো ব্রাশ প্রিসেট এখানেই আছে। এই যে এই কিছুক্ষণ আগে আপনাদের যে টুলটা দেখালাম, এই যে ব্রাশ। তো এইভাবে আর কি নিজেদের সুবিধা মতন আর কি আমরা নিজেদের ইন্টারফেসটাকে সাজিয়ে নিতে পারি। মানে ফটোশপের বেসিক্যালি ইউজার ইন্টারফেসটা হলে গিয়ে আপনি নিজের জন্য যত সুবিধা করে নিতে পারেন সেটা আপনি করতে পারবেন। সো এখানে আর কি ইউজার ইন্টারফেসের সঙ্গে আপনাদের কোনো কোয়েশ্চেনস আছে, মানে আপনাদের মানে ওয়ার্ক স্পেস সম্বন্ধে? আপনারা কি সবকিছু বুঝতে স্যার পারছেন? আপনি বলতে পারেন। জি জি আচ্ছা বলতে পারেন। আচ্ছা, আগান। ঠিক আছে। তাইলে এটাই আর কি আমাদের বেসিক্যালি ওয়ার্ক স্পেস। মানে আপনারা শুনতে পাচ্ছেন তো, বাট সবকিছু কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার জি নরমালি বোঝা যাচ্ছে। দ্যাটস গুড। না, অনেক সময় অনেকে মানে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি চেক করলাম আবার। ওকে, এটাই হলো গিয়ে ওয়ার্ক স্পেস। তো যদিও আমাদের নেক্সট ক্লাসের জন্য কিছু জিনিস আছে, আমি আজকে এগুলা কিছু হিন্ট দিয়ে রাখি। আমাদের আজকের সবগুলো টপিক আমি কভার করে ফেললাম, তো এই জন্য আর কি কিছু হালকা আইডিয়া দিই নেক্সট ক্লাসে আমরা কি কি করব। তো নেক্সট ক্লাসে আমাদের আছে হলো গিয়ে ডকুমেন্ট। আমি নেক্সট ক্লাসে যদিও আপনাদেরকে আবারও সব কিছু দেখাবো, তারপর আমি বলে দিচ্ছি। তো ডকুমেন্ট জিনিসটা কি? ডকুমেন্ট জিনিসটা হচ্ছে গিয়ে আমরা যে এখানে ফাইলগুলো নিয়ে কাজ করতে পারি, যেমন একটা আছে পিএসডি, একটা আছে আপনার জেপিজি, একটা আছে পিএনজি, ঠিক আছে। এ ধরনের অনেক ফাইল ফরম্যাট আছে। যেমন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে তো আই হোপ কাজ করেছেন। মাইক্রোসফট ওয়ার্ডে আপনি যখন কোনো ফাইল সেভ করবেন তখন আপনাকে একটা দেখাবে যে আপনি কোন ফরম্যাটে সেভ করতে চান। আপনি কি ডক এক্সে সেভ করবেন নাকি আপনি পিডিএফ এ সেভ করবেন, এরকম আপনাকে অনেক ধরনের অপশন দিবে। তো এক একটা লাইক ফাইলের এক একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আপনি যদি চান যে আপনি পিএইচডিতে সেভ করবেন, মানে পিএইচডি ফাইল নিয়ে কাজ করবেন। পিএইচডি ফাইল হচ্ছে কি এমন একটা ফাইল যেটা শুধুমাত্র ফটোশপের জন্যই ইউজ করা হয়, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা সফটওয়্যারের নিজস্ব একটা ডকুমেন্ট টাইপ থাকে।
তো ফটোশপেরটা হচ্ছে কি পিএইচডি। তো পিএইচডির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আপনি ফটোশপের ভিতরে জিনিসটা যখন নিয়ে আসবেন তখন আপনি যে কোনো এডিটিং করতে পারবেন এটার ভিতরে। মানে আপনি রিসেন্টলি যে কাজগুলো করেছেন, ফর এক্সাম্পল আমি যদি আমার নিজস্ব একটা পিএইচডি খুলি, আচ্ছা, তো এটা হলো আমার ক্লাউড স্টোরেজ। তো ক্লাউড স্টোরেজে এখানে আমি আসছি কারণ এখানে অনেক ধরনের পিএনজি আছে। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিই। আমি খুবই সরি, আমার কম্পিউটারটা স্লো, যে কারণে আমি CS6 ইউজ করছি। তারপরে মনে হয় কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, CS6 হচ্ছে গিয়ে CS6, আর সিসি যেটা এর পরের ভার্সন সেটা মানে ডাবল সি লেখা পাশে দেখবেন। সো আমি আমার অনেক দিন আগের করা একটা আর্ট ওয়ার্ক এখানে খুলি। একটু সময় লাগবে কারণ ফাইলটার সাইজ অনেক বড়। আচ্ছা, এটা আমার ক্লাউডে আছে তো এটা ডাউনলোড করতে হবে, এর জন্য এটা আর দেখাচ্ছি না। সফটওয়্যার ভার্সন কোনটা বললেন স্যার? ফটোশপ CS6। দেখেন CS6 ব্যবহার করি, এতেই কি লোডটা পড়ে আমার কম্পিউটারে। আর যদি এখন আমি সিসি ব্যবহার করতাম তাহলে টোটালি আমার মানে সফটওয়্যারটা ক্র্যাশ করতো, ক্র্যাশ টু ডেস্কটপ হতো। এই কারণেই আর কি আমি মানে আমি পারলে আরো ওল্ডার ভার্সন ইউজ করতাম, আমি পারলে CS4 ব্যবহার করতাম, বাট এটা অনেক বেশি ব্যাকডেটেড হয়ে যায়, যে কারণে আমি ইউজ করছি না ওটা। তো এটা মেইনলি আর কি, এই যে আমি যদি এখানে যাই, এই যে অ্যানিমে লেখা একটা ফোল্ডার আছে, ফোল্ডার না তো ফাইল আছে, পিএইচডি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমি জাস্ট আমার ফটোশপে নিয়ে আনি। আচ্ছা, এইভাবে যেহেতু হচ্ছে না, অনেক সময় লাগছে। আমরা ফাইলে যে কাজটা খারাপ হইতেছে। এখন ক্লাস শেষ হয়ে তারা একটা পোস্টিং করে দেয়, আমি কোনটা নামাবো? আপনি যেটা ইউজ করতেছেন সেটা নামাবো নাকি সিসি নামাবো? আপনি CS6 নামান, আপনি CS6ই নামান, কারণ মনে করেন যে এটা সবাই ইউজ করতেছে এখন। সবার সফটওয়্যারটা ইকুয়াল মানে সেম থাকলে আর কি কাউকে আমার আলাদা করে বোঝাতে হচ্ছে না কোনো কিছু, বুঝছেন? কোন মানে কোন ভার্সনটা নামাবো? কত সালের? ফটোশপ CS6। কম্পিউটার মনে হয় হ্যাংই হচ্ছে, আনরেসপন্সিভ সবকিছু। আচ্ছা, অ্যাটলিস্ট আজকের টপিকগুলো তো আমরা কমপ্লিট করেছি। আচ্ছা ভাইয়া, একটু বলা যাবে কি যে এই যে সফটওয়্যারটা এটার মানে কত জিবির সফটওয়্যার? 6 আর 7 জিবি না? কোনটা মানে ফটোশপের যে সফটওয়্যারটা ওটা? ওই যে ফটোশপ CS6, হ্যাঁ CS6। CS6 2.1 এটা সাধারণত 2 জিবির বেশি হয় না, মানে 3 জিবির বেশি হয় না, বুঝছেন? মানে আপনার অনেক সময় ফটোশপে কিছু প্লাগইন দেওয়া থাকে, এক্সট্রা প্লাগইনস দেওয়া থাকে, যে কারণে এটা
মানে ইয়েটা বেশি হতে পারে, বাট আমি যে ফটোশপ নামিয়েছি Size হবে কতটা? ওইটার সাইজ হচ্ছে গিয়ে মানে 1.5 জিবির মতন, ঠিক আছে, 2 জিবির কাছাকাছি, 2 জিবিও না। সো মনে করেন যে অতটা বড় না ফাইলগুলো। সো স্যার কিন্তু আপনারা যেটা দিচ্ছেন ওইটা তো স্যার 8 জিবি 8 জিবি। স্যার না না ওই- 1.7 জিবি। মানে আমারটা আর ওনাদেরটা একই না, মানে আমারটা হচ্ছে কি আমি অনেক আগে ইনস্টল করেছিলাম, বুঝছেন, আমারটা অনেক আগে আমি ইনস্টল করেছিলাম। আর তারা তাদের মানে টিউটোরিয়াল ইয়ে থেকে, মানে তাদের রিসোর্স থেকে যেগুলো দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে তাদের, ওখানে তো আমার কোনো হাত নাই, বুঝছেন। সো এটাই আর কি। আপনি কাইন্ডলি একটু এটা লিংকটা একটু শেয়ার করুন প্লিজ গ্রুপে। কোনো রেসপন্সই নেই। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ান, আমি হয়ে গেল, আমি আবার রিস্টার্ট দিই, ফটোশপটা আবার রিস্টার্ট দিতে হবে। কখনো মেসেজ দেয়নি তো? স্যার স্যার আমার পাচ্ছেন হুম, ভালো লাগে এত তেল বুঝে তরকারি আপনি যেটা সামনে দেখছিলাম আপনার ডেস্কটপের সামনে যে প্রথম ক্লাসে কি কি শেখানো হবে, দ্বিতীয় ক্লাসে কি কি শেখানো হবে, তো এই যে পিডিএফটা এটা কি আমরা পেতে পারি? আমরা এটা পাইনি। হ্যাঁ এটা আপনারা এখনো পান নাই, কারণ এখনো দেওয়া হয়নি, এটা আমি দিয়ে দিব। আমার প্রথম ক্লাসে, এটা প্রথম ক্লাস তো, আপনাদেরকে আমি সিলেবাস এই ক্লাসের পরেই আমি আপলোড করে দিব গ্রুপে, আপনারা সবাই একটু দেখে নিন ওকে নিজ দায়িত্বে। আচ্ছা সফটওয়্যারটা আবার স্টার্ট দিই। বেসিক্যালি আমার ফটোশপ ক্র্যাশ করেছে, বুঝছেন। তো স্যার আপনার একটা মিক কেনা দরকার বড় সাইজের। আবার বলে তো আই হোপ আপনাদের মানে যেগুলো আমি বোঝাতে যাচ্ছিলাম সেগুলো আপনারা বুঝছেন, মানে আজকের ক্লাসের টপিকগুলো আপনাদের তো কোনো প্রবলেম নাই, রাইট? স্যার অ্যাকচুয়ালি স্টার্টিং থেকে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ তো স্যার ফুল আচ্ছা ভালো, তাহলে মানে আপলোড যাব তো। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে আপনাদের স্টার্টিং এর কিছু জিনিস আবার রিপিট করি। তো মনে করেন যে যারা মিস করেছেন, আজকের হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন ভাইয়া, আজকের ক্লাসের স্যার কোর্স আউটলাইনে কিন্তু আজকের ক্লাসে ফটোশপ ইনস্টলটা দেখানোর একটা পয়েন্ট আছে ভাইয়া। হ্যাঁ ওইটা পয়েন্ট আছে, বাট আমাকে আমার যে বস সে বলেছে যে আমার এটা মানে এটা আমার দায়িত্ব না, সো আমি ওই কারণে আর কি মাতবরি করছি না। আর আপনাদের তো অনেকজনের প্রবলেম একসঙ্গে, কারণ আমি যদি ইন্ডিভিজুয়ালি এক একজনকে ধরতে যাই তাহলে মনে করেন যে জি জি কি বলবো, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে। সো এটা যারা টেকনিক্যাল সাপোর্টে আছে তাদেরকেই মানে দিয়ে দেওয়া বেটার। অনেক সময় লাগবে। সো আচ্ছা ফাইনালি আমরা এই আজকের ক্লাসের ফুল ভিডিওটা আমরা আপলোড হিসেবে পাচ্ছি তো না, কারণ অনেক কিছু মিস করে গিয়েছি, অনেক কিছু মেমোরিতে নিতে পারছে না। শুনুন তো আমি স্যার, যেগুলো miss করে আসছি। হ্যাঁ হ্যাঁ হুম। আমি হ্যাঁ, যেগুলো বলেন। ডিসকাস করেছি ওগুলো আর কি আমার অলরেডি একটা টিউটোরিয়াল আমি বানিয়েছি, ঠিক আছে। তো ক্লাসে তো অনেক ধরনের ডিস্ট্রাকশনস হয়, যার কারণে মানে বুঝতে অনেকের প্রবলেম হতে পারে, কিংবা প্রপারলি সাউন্ডে অনেকের প্রবলেম হচ্ছে। তো যে কারণে আমি আর মানে এখানে নতুন করে রেকর্ড করিনি, আমার অলরেডি একটা টিউটোরিয়াল আছে যেখানে আমি আজকে যেগুলো বললাম আরও গভীরভাবে সেগুলো আর কি বলা হয়েছে। তো আপনাদেরকে সেই লিঙ্ক আমি দিয়ে দিব, সেই লিঙ্ক দিয়ে দিলে আপনারা দেখে নেবেন, ওখানে আর কি প্রথম ক্লাসে আপনাদের যা যা বোঝা দরকার ওগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমি এই ফাঁকে আপনাদেরকে বলে দিই যে যারা যারা মিস করেছেন, আমরা আজকে ডিসকাস করেছি হোয়াট ইজ ফটোশপ, ঠিক আছে। ফটোশপের বেসিক্যালি মিনিংটা কি। ফটোশপ একটা ফটো এডিটিং সফটওয়্যার মানুষ বলে, বাট দ্যাট ইজ নট ট্রু, ঠিক আছে। খালি ফটোশপের জন্য মানে খালি ফটো এডিটিং এর জন্য ফটোশপ না, ফটোশপের অনেক ধরনের ইউজ আছে।
সেগুলো এই যে আমার প্রোফাইলে গেলে আপনারা বুঝতে পারবেন, অথবা আমরা যদি গুগলেই সার্চ দিই ফটোশপ ওয়ার্ক, ডিজাইন ওয়ার্ক দিই, ইমেজেসে যাই। আচ্ছা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হলো যে আমাদের যে আউটলাইনটা আপনি ফলো করতেছেন, এখানে জি। টোটাল 24টা ক্লাসের আউটলাইন দেওয়া আছে, জি। বাট আমাদের তো মেবি 16টা ক্লাস হবে। সেক্ষেত্রে কি আপনি এটা কিভাবে কভার করবেন? মানে আউটলাইনে 24টা ক্লাস, আমাদের 16টা ক্লাসের সাথে কিভাবে সেটা কভার করবেন? আচ্ছা এখানে কয়টা ক্লাস আছে একটু আমি নিজে দেখি। এখানে 24টা। আমি এটা ওনাদের কাছ থেকে নিয়েছিলাম, হ্যাঁ জি। 24টা ক্লাস দেখাচ্ছে। তো আমার 16টা ক্লাস। হ্যাঁ, আচ্ছা বাট আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাদেরকে, ওনারা বলছিল যে এটা হলো 1.5 ঘন্টার আউটলাইন ছিল, বাট আমাদের আচ্ছা। ক্লাস টাইম তো 2 ঘন্টা করা হয়েছে, সেক্ষেত্রে ওটা আর কি 24টা ক্লাসই কভার করবে। এখন আপনাকে দেখলাম যে আপনি আজকে ক্লাস 1 এর আউটলাইনটাই ফলো করছেন, তার আচ্ছা। বেশি কিছু করাচ্ছেন না। তো আচ্ছা সেক্ষেত্রে আমি কিভাবে, আপনি cover আমি করবেন? এসব ব্যাপারে আসলে অ্যাওয়্যার ছিলাম না, তাহলে আমি পরবর্তী স্টেপগুলোয় যাই। ঠিক আছে, পরবর্তী স্টেপগুলো হচ্ছে গিয়ে আমি তো ফাইল ওপেন করার চেষ্টা করছিলাম, রাইট? ডকুমেন্ট কি এটা বোঝাচ্ছিল। তো ডকুমেন্ট হচ্ছে মানে আমি যেটা বললাম একটা মানে আমাদের ফটোশপে ইউজ করার জন্য একটা ফাইল ফরম্যাট, ঠিক আছে? তো এটা অনেক ধরনের ডকুমেন্টই আছে। তো আমরা যদি নতুন কোনো ডকুমেন্ট এখানে আনতে চাই, আহ, হ্যাঁ, আমরা ইদার এখানে ড্র্যাগ এবং ড্রপ করতে পারি, ঠিক আছে? পিএইচডি ফাইল ফরম্যাটটার ব্যাপারে আমি বলছিলাম। পিএইচডি ফাইল ফরম্যাটটা কেন এত ইম্পর্টেন্ট? পিএইচডি ফাইল ফরম্যাটে আমরা আগে যে কাজগুলো করেছিলাম সেগুলো আমরা ইউজ করতে পারবো, মানে সেগুলো আমরা মডিফাই করতে পারবো। আমরা যদি জেপিগ মানে ছবি, ঠিক আছে, জেপিগ হচ্ছে মানে বেসিকলি ছবি মানে ছবি ফরম্যাটে থাকে। এই যে এখানে যেহেতু এগুলো যে দেখছেন লেয়ারগুলো, এগুলো আপনারা জেপিগে পাবেন না। ওখানে আপনারা কোনো ইন্ডিভিজুয়াল আইটেম আপনারা মুভ করতে পারবেন না, যেরকম এখানে পাচ্ছেন। যেমন আমি এখানে ক্যারেক্টারটাকে মুভ করতে পারছি, আমি ক্যারেক্টারের প্রত্যেকটা ব্যাপার আমি মানে এখানে একটা ক্যারেক্টার আমি অলরেডি ডিজাইন করে রেখেছিলাম। তো ক্যারেক্টারের ফেসের আউটলাইন, তারপরে আমি যদি সোর্স যদি আমি পুরো ইয়েটাকে মার্জ করে ফেলেছি। সো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে পিএইচডি ফাইল ফরম্যাটে আমরা সব কিছু এডিট করতে পারবো। আমার মনে করেন যে যদি আমরা এরকম অবস্থায় রাখি, সবগুলো লেয়ার যদি আমরা আলাদা রাখি, তাহলে আমরা এডিট করতে পারবো জিনিসটা। তো জেপেগে আমরা কিন্তু সেটা পারবো না। যেমন আমি এখান থেকে আমি একটা জেপেগ ফাইল খুলি, এই যে এখানে কিন্তু আমাকে শুধু ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কিছু এডিট করতে পারছি না, ঠিক আছে? এই যে আমাকে এখন দেখাচ্ছে যে আমি কুড নট ইউজ মুভ টুল, ঠিক আছে? মুভ টুল ইউজ হবে না। সো এটা হচ্ছে কি বেসিক্যালি একটা ডকুমেন্টের বৈশিষ্ট্য, কী কারণে পিএইচডি এত ইম্পর্টেন্ট। তো আমরা যখন একটা কাজ কমপ্লিট করে ফেলি, মানে একদম ফিনিশড ওয়ার্ক, তখন ওইটা আমরা পিএইচডি হিসাবে সেভ করি। তো আপনাদের যদিও মনে করেন যে সময় শেষ হয়ে আসছে, এটা কোনো প্রবলেম না, আমি দরকার হলে আপনাদেরকে আরও বেশিক্ষণ দেখাবো, ঠিক আছে? আমার যা যা কভার করতে হবে আমি কভার করে দিব, সেটা কোনো প্রবলেম নেই। তো আমরা কি করতে পারি, মানে কিভাবে আমরা একটা নতুন ফাইল খুলতে পারি, সেটা এখন আমরা দেখব। সো আমরা জাস্ট ফাইলে ক্লিক করব, ক্লিক করে আমরা নিউতে দিব, ঠিক আছে? তো এই যে আসলো আমাদের একটা ফাইল খোলার অপশন। তো আমরা এখানে কি করব, এখানে আমরা ফাইলের নামটা দিব। আচ্ছা আমরা ফাইলের নামটা ফর এক্সাম্পল ক্লাস দিলাম, ঠিক আছে? ফাইলের নাম ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন আপনার ফাইলটা আবারও ওপেন করবেন, মনে করেন আপনার একটা কাজ করলেন, কাজটা কমপ্লিট না, কাজটা আবারও আপনার করতে হবে, তখন আপনি খুব ইজিলি সেটা সার্চ দিয়ে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো
তো এই কারণে ক্লাস, মানে এই কারণে নামটা এখানে আপনার খুব ডিস্টিংক্ট ভাবে মনে রাখতে হবে যে আপনি কি নাম দিয়েছিলেন। সো নাম আমরা দিলাম। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিসেট। প্রিসেট হচ্ছে গিয়ে আপনারা A4 পেপার চিনেন, রাইট? A4 পেপারে আমরা প্রিন্টিং করি। তারপরে আমাদের এই A4 পেপারের মতন আরো অনেক ধরনের ডকুমেন্টের ইয়ে আছে, ঠিক আছে? যেমন US পেপার, ঠিক আছে? এগুলো হচ্ছে গিয়ে তারপর ফটো, এগুলোর প্রত্যেকটা খেয়াল রাখবেন উইডথ এবং হাইট ডিফারেন্ট। তারপর ওয়েব, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা লিগে আপনার এক একটা সেট আপ। আমরা যদি ওয়েবসাইট নিয়ে কাজ করি তাহলে আমরা ওয়েবে যে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে উইডথ 800, হাইট 600। আমরা যদি মোবাইল ডিভাইসেসের জন্য কাজ করি, আমরা যদি স্মার্টফোনের ইয়ের জন্য কাজ করি, এগুলো যদিও অনেক প্রাচীন সেট আপ, এগুলা অনেক আপডেট করতে হবে। তারপরেও এখানে দেখাচ্ছে যে এটার জন্য একটা নির্দিষ্ট হাইট এবং উইডথ আছে। উইডথ হচ্ছে চওড়া, হাইট হচ্ছে উচ্চতা, জাস্ট বলে রাখলাম। এবং আমরা নর্মালি রাখি এবং আমরা ডিফল্ট ফটোশপ সাইজ রাখলাম। তো আপনারা তো সেন্টিমিটার, ইঞ্চেস, তারপর মিলিমিটার, এগুলো তো চিনেনি। তো এছাড়া আছে এদিকে পিক্সেল, ঠিক আছে? পিক্সেল আছে, তারপর পয়েন্টস আছে, তারপর পিকাস, কলামস, এগুলো আর কি সবই ইউনিট, ঠিক আছে? তো আমরা পিক্সেলই রাখি। তো তারপরে আছে কি রেজলিউশন। রেজলিউশন হচ্ছে গিয়ে আপনাদের ছবিতে প্রত্যেকটা ইঞ্চে কয়টা করে পিক্সেল থাকবে, ঠিক আছে? সেইটা নির্ধারণ করে এখান থেকে। তো এইটা আমরা যত বাড়াবো আমাদের ছবির কোয়ালিটি তত ইমপ্রুভ হবে, তত বেটার হবে। তো আমি এখানে 72 দিয়ে রেখেছি। বেসিক্যালি ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 ইজ নট ব্যাড, বাট ইটস নট টু গুড ইদার। মানে খুব বেশি ভালো কোয়ালিটি না। যদি আপনি ছবিটা নিয়ে আপনি যদি স্ট্রেচ করেন, ঠিক আছে, যদি ছবিটাকে আরো বেশি বড় করেন টেনে, তাহলে দেখবেন যে ছবিটা ফেটে যাচ্ছে, ছবিটার কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এখানে যত বাড়াবো, ঠিক আছে, এখানে যত আমি ভ্যালু বাড়াবো ছবি তত বড় আমি করতে পারবো। যদি আমি ফটোশপে প্রিন্টের কাজ করতে চাই তাহলে আমি 300 দিতে পারি, ঠিক আছে? 300 দিয়ে রাখলে আমার ছবিটা মানে অত ইজিলি নষ্ট হবে না, আমি আরো বড় করতে পারবো ছবিটা। তো এই হলো রেজলিউশন। রেজলিউশন হচ্ছে কি বিল্ডিং ব্লকস অফ এন ইমেজ, ঠিক আছে? একটা ইমেজ বেসিক্যালি এই রেজলিউশন দিয়ে, মানে পিক্সেল দিয়েই বানানো হয়। তো কালার মোডে যদি দেখি, কালার মোডে আপনাদের দুইটা জিনিস মনে রাখা দরকার। সেটা হচ্ছে গিয়ে যে আরজিবি হচ্ছে গিয়ে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আরজিবি হচ্ছে গিয়ে রেড, গ্রিন এবং ব্লু, ঠিক আছে? আর সিএমওয়াইকে হচ্ছে কেএন, ম্যাজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। কে মানে হচ্ছে কি অর্থাৎ ব্ল্যাক, ঠিক আছে? এটা আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে প্রিন্ট মিডিয়ার জন্য, প্রেস রিলেটেড, ঠিক আছে? প্রেস রিলেটেড কাজের জন্য ম্যাগাজিন কভার অথবা আপনার বিভিন্ন টি শার্ট আছে না, টি শার্টের যে প্রিন্ট থাকে ওইগুলো সিএমওয়াইকেতেও করা হয়। আচ্ছা, আমি মনে হয় একজনের কোয়েশ্চেন আছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ইমেজের সাইজ, ঠিক আছে? ইমেজের সাইজটা ডিরেক্টলি কোরিলেট করে হচ্ছে কি রেজলিউশনের উপর। আমি যত বেশি রেজলিউশন দিব ইমেজের সাইজ তত বাড়বে। আমি যদি ইউএসপি মানে আমি হাইট এবং উইডথ যত বাড়াচ্ছি ইমেজের সাইজ তত বাড়ছে, ঠিক আছে? তো ডিপেন্ড করবে যে আমরা কিসের জন্য কাজ করছি, কি ধরনের ডকুমেন্ট আমরা বানাচ্ছি, সেটার উপরেই ডিপেন্ড করবে যে আমাদের কতটুকু সাইজ রাখা উচিত। আমরা যদি ওয়েবসাইটের জন্য কোনো ছবি বানাই, ঠিক আছে, যদি ওয়েবসাইটের একটা ব্যানার ডিজাইন বানাই অথবা ওয়েবসাইটের বিভিন্ন প্রোডাক্টের যদি ছবি দেই, তাহলে আমাদের ইমেজ সাইজটা একটু ছোট রাখা দরকার। কারণ ওয়েবসাইটে তাহলে আর কি লোডিং স্পিডটা কমে যাবে। আপনি দেখবেন যে অনেক ওয়েবসাইটে ঢুকতে অনেক সময় লাগছে। এটার কারণ হচ্ছে কি ওয়েবসাইটের যে কন্টেন্ট সেটার সাইজ অনেক বেশি। তো এটা মনে করেন যে বিভিন্ন ক্ষেত্রে মানে ব্যবহারে বিভিন্ন সাইজ আপনার রাখতে হবে। সো আমি এগুলো বাদ দিয়ে আমি ওকে দিলাম। ওকে দিলেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা নতুন ইয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? নতুন একটা স্যার হ্যাঁ বলেন। একটা কথা ছিল স্যার। জি, যদি ওই যে কালারের যে ব্যাপারটা ওখানে আরজিবি তারপরে সিওএমপি যেগুলো আছে ওগুলো যদি আমাদেরকে একটু ডিটেইলস একটু বলতে। অবশ্যই।
তো আমি আবারও তাহলে নিউতে চলে যাই। স্যার এইটা মানে অনেক সময় অনেক জায়গায় কোশ্চেন আছে যে আরজিবি কি তারপরে ডিজি। হ্যাঁ, তো আরজিবি রেড গ্রিন ব্লু ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ওয়েবসাইট, তারপরে আপনার ছবি মানে ফটো এডিটিং, তারপরে আপনার কনসেপ্ট আর্ট। ঠিক আছে, কনসেপ্ট আর্ট মানে আমি আপনি হয়তো ক্লাসে ছিলেন না, আমার ওয়ালপেপারটা দেখাই। এই যে এই ধরনের আর্ট ওয়ার্ক, ঠিক আছে, এইগুলোর জন্য আরজিবি ব্যবহার করা হয়। তারপরে আপনার ফটো ম্যানিপুলেশনের জন্য আপনার কি বলবো, ফেসবুক কভার ফটো যেটা, তারপরে ইলাস্ট্রেটর কি বলি, ইনস্টাগ্রাম তো চিনেন রাইট সবাই, ইনস্টাগ্রামে অনেক সময় অ্যাড দেয় না, এইগুলোর ক্ষেত্রে মানে যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস আপনাদের আছে, মোবাইল ফোন, ল্যাপটপ, ঠিক আছে, এখানে যখন আমরা মানে ইউজ করব কোনো জিনিস, সেখানে সেটার জন্য আর কি এইসব মিডিয়ার জন্য আরজিবিটা ইউজ করা হয়। ঠিক আছে, তারপর আসে সিএমওয়াইকে। তো সিএমওয়াইকেটা আর কি আপনার প্রিন্ট মিডিয়ার জন্য, মানে যেই সব আর্ট মানে মানে যেই সব জিনিসের একটা ফিজিক্যাল ফর্ম আছে, যে জিনিসটা আপনি ধরতে পারবেন, ফিল করতে পারবেন, তো ওই জিনিসগুলোর জন্য সিএমওয়াইকে এটা ইউজ করা হয়। সিএমওয়াইকে দিয়ে আপনার মনে করেন যে কি বলবো, পত্রিকা, ম্যাগাজিন, আপনার পোস্টার, তারপর আপনার কি বলবো, বিভিন্ন বিলবোর্ডের অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আছে, ঠিক আছে, তারপর আপনার টি শার্টের ভিতরে যে প্রিন্টটা থাকে, ঠিক আছে, এইগুলো জিনিস আমরা সিএমওয়াইকে কালার মোডে রাখি। স্যার সিএমওয়াই কি এর ফুল মিনিংটা যদি সিএমওয়াইকে হচ্ছে কেএন, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি হচ্ছে গিয়ে ব্ল্যাক। বুঝতে পারছেন? প্রথমটা কি বললেন স্যার? কেএন, CYAN, ম্যাজেন্টা, ইয়েলো এবং কি হচ্ছে গিয়ে কে লাস্টেরটা, কি এর অর্থাৎ ব্ল্যাক। জি স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। তো আমরা এখানে একটা ওপেন যখন মানে ওকে যখন দিলাম, এই যে এখানে আমি এটা শুরু করে যখন ওকে দিলাম, তখন এখানে একটা ক্যানভাস রেডি হলো। ঠিক আছে, এই ক্যানভাসের উপরেই আমাদের সব কাজ, আমরা যা করব এখানেই করতে হবে। সো আমরা এই জন্য মনে করেন যে এখানে আমি আর গেলাম না, আমাদের এরপরে যেটা করতে হবে সেখানে আমরা যাই। এখন হচ্ছে কি লেয়ার। তো লেয়ার খুবই ইউজফুল একটা টুল। ঠিক আছে, লেয়ারের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, এটা লেয়ার অনেক ধরনের আছে। লেয়ার আছে আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার, আছে আপনার এই যে নর্মাল লেয়ার। ঠিক আছে, লেয়ার 1 এখানে কিছুই নাই, এখানে আপনি আর কি যা খুশি তাই দিতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার সলিড লেয়ার আছে, যেমন আপনি একটা শেপ নিলেন, এটাও এক ধরনের লেয়ার। ঠিক আছে, এই শেপগুলো এক ধরনের, এই যে দেখলেন এখানে একটা নতুন একটা ইয়ে ওপেন হলো, একটা নতুন লেয়ার ওপেন হলো। তারপরে লেয়ার মাস্ক আছে। ঠিক আছে, যেগুলো হচ্ছে লেয়ার মাস্ক। তো এখানে আর কি যে জিনিসটা ইম্পর্টেন্ট বোঝার, সেটা হচ্ছে গিয়ে আপনার যে ফাইলটা মানে যে লেয়ারটা সবার উপরে থাকবে সেটাই কিন্তু ভিজিবল হবে। ঠিক আছে, তো আরও দু একটা লেয়ারের টাইপ দেখে আপনাদেরকে। টেক্সট লেয়ারও কিন্তু আছে, মানে লেখা। এই যে টেক্সট, যখন আমি এখানে ক্লিক করে আমি কিছু টাইপ করলাম, আচ্ছা দেখা যাচ্ছে, আমি কালারটা চেঞ্জ করে নিই। এই যে এখানে দেখছেন যে এখানে একটা নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, এই যে টেক্সট। তো এইগুলো হলো বিভিন্ন লেয়ারের টাইপ। ঠিক আছে, তো যেটা মনে রাখতে হবে যে যেটা সবার উপরে থাকবে সেটাই সবচেয়ে ভিজিবল হবে। যেমন আমি মুভ করলে যে যদি আমি এটাকে উপরে আনি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা উপরে আসছে, কিন্তু আমি যদি রেক্ট্যাঙ্গেল লেয়ারটা সিলেক্ট করে আমি যদি উপরে নিয়ে যাই, জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ আমার যে টেক্সট লেয়ারটা সেটা রেক্ট্যাঙ্গেল 1 এর নিচে ঢাকা পড়ছে। ঠিক আছে, তো এই কারণে আমি এটা উপরে রাখলাম। তো এটা গেল। তারপরে আমার এটা আছে ব্যাকগ্রাউন্ড।
ব্যাকগ্রাউন্ডটা আমরা কোনো কিছু মানে এটাকে আমরা এডিট করতে পারছি না। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে কুড নট ইউজ মুভ টু, ঠিক আছে। তো এটাকে আমি করতে পারছি না বিকজ এটা এখানে লক করা। তো কোনো লকড লেয়ার আপনারা খুলবেন কীভাবে? এটা CS6 এ যেভাবে করে সেটা হচ্ছে গিয়ে লেয়ারটার তালার উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে আপনারা যদি চান আপনারা এই ব্যাকগ্রাউন্ডের একটা নাম দিতে পারেন। সেটা হচ্ছে গিয়ে আমরা যদি দেই ফর এক্সাম্পল ইমেজ, ঠিক আছে, আমি ইমেজ নাম দিয়ে ওকে দিলাম। তাহলে এখন দেখতে পাবেন যে আমি এটাকে মানে আমি যে আমার যে হোয়াইট বোর্ডটা ছিল এটাকে আমি নিয়ে ডানে বামে সরাতে পারছি, ঠিক আছে। এখন আমি যদি চাই এটাকে আমি ডিলিটও করে দিতে পারবো, ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে আর কি আপনারা কোনো লেয়ার আনলক করবেন। তারপরে আপনাদের আছে হলো এই যে আই টুল দিয়ে কী করে এখানে যে চোখের মতন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে একটা আইয়ের মতন একটা আইকন আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যেই লেয়ারটার আইয়ে আপনি ক্লিক করেছেন সেটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি আপনারা নিয়ে আসেন তাহলে আবারও সেটা ভিজিবল হয়ে যাবে। আবার যদি আমি মাউসের প্রেস এবং হোল্ড করে সবগুলা যদি আমি আইয়ের উপর দিয়ে ড্র্যাগ করি তাহলে সব ভ্যানিশ হয়ে যাবে। আবারও আমি সবগুলো অ্যাক্টিভেট করে দিলাম, আবার সব কিছু ভিজিবল হয়ে গেল। তো আরেকটা জিনিস যেটা করতে পারবেন আপনারা সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্র্যাশ ক্যান, এই যে একদম নিচে আমার মাউসের কার্সারটা, যেখানে আমার মাউসের কার্সার দেখা যায় এই যে এখানে একটা ট্র্যাশ ক্যান, ঠিক আছে। এই ট্র্যাশ ক্যানটা দিয়ে আপনারা একটা লেয়ার ডিলিট করে দিতে পারবেন। এই যে আমি যখনই এখানে ক্লিক করব আমাকে এখানে জিজ্ঞাসা করবে আমি কি ডিলিট করে দিব লেয়ারটা, আমি ইয়েসে দিলে ও করে দিবে, এই লেয়ারটা চলে যাবে। আর যদি আমি নোতে দিই তাহলে হবে না। তারপরে আমরা তার পাশেরটায় যাই। তার পাশেরটা হচ্ছে গিয়ে আপনার লেয়ার বানানোর অপশন, ঠিক আছে। লেয়ার বানানোর শর্টকাট, আমরা লেয়ার অনেকভাবেই বানাতে পারি। আমরা Ctrl+Shift+N দিলেও একটা নতুন লেয়ারের অপশন দেখাবে। আমি যদি Ctrl+Shift+N দিই তাহলে এখানে একটা নতুন লেয়ার দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলেও নতুন লেয়ার হবে। আমরা যদি লেয়ারে যে নিউ দেই তারপরেও আমাকে দেখাচ্ছে একই জিনিস, নতুন লেয়ার বানানোর অপশন, ঠিক আছে। তো এই তিনভাবে আর কি লেয়ার ওপেন করা যায়, নতুন লেয়ার ওপেন করা যায়। এবং লেয়ারের বেসিকলি ইউজটা কি? লেয়ারের ইউজ হচ্ছে গিয়ে আমি ফর এক্সাম্পল লেয়ার 2-তে আমি একটা চোখ আঁকি, সামথিং ইন্টারেস্টিং। আচ্ছা আমি একটা চোখ আঁকলাম, চোখটা যদিও খুব সুন্দর হয় নাই। তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে লেয়ার 2-তে যেহেতু চোখটা আছে আমি লেয়ারটাকে নিয়ে আমি মনে করেন যে যদি লেয়ার 2 সিলেক্টেড থাকে এখান থেকে আপনার প্রথমে লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার মুভ টুলে যে আপনি এটাকে ধরে যে কোনো জায়গায় রাখতে পারবেন, ঠিক আছে। আপনি এটাকে চাইলে ইরেজও করতে পারবেন, এটাকে চাইলে মনে করেন যে আপনার সিলেক্ট টুল দিয়ে আপনি সিলেক্টও করতে পারবেন। তো এইসব জিনিস লেয়ারে কোনটা সিলেক্ট করে রেখে দেখেন, এগুলো আমি পরে দেখাচ্ছি, এই ক্লাসেই দেখাবো। মানে এখন আমি জাস্ট লেয়ারটা বোঝাচ্ছি এই মুহূর্তে। সো লেয়ারটা আগে বুঝে নেন। তো আপনি এই যে আপনি যে অবজেক্টটা সিলেক্ট করেছেন, যে লেয়ারটা সিলেক্ট করেছেন, যে ছবিটা আপনি এইমাত্র আঁকলেন, ওইটাতে যদি আপনি কোনো এডিটিং করতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে প্রথমে ওই ছবিটা যেই লেয়ারে আপনি দিয়েছেন ওইটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এরপর আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা যাব সেটা হলো গিয়ে গ্রুপিং জিনিসটা। তো আমি তো এখানে আপনাদেরকে জাস্ট দেখাইছি যে একটা লেয়ার কিভাবে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। কিন্তু আমি যদি চাই আমি একের অধিক লেয়ারও একসঙ্গে আমি সিলেক্ট করতে পারবো। সেটা কিভাবে? ফার্স্ট অফ অল আমি প্রথম যে লেয়ারটা থেকে আমি শুরু করতে যাচ্ছি সেটাতে আমি ক্লিক করব, ঠিক আছে। তারপরে আমি কিবোর্ডে শিফট চাপ দিয়ে আমি যে পর্যন্ত লেয়ার সিলেক্ট করতে হবে, যেমন আমি চাচ্ছি যে লেয়ার 1, তারপর টেক্সট লেয়ারটা, তারপর রেক্ট্যাঙ্গেলটা, তারপর রেক্ট্যাঙ্গেল 2টা আমি একসঙ্গে সিলেক্ট করব। আমি তাহলে কিবোর্ডে শিফট চেপে ধরে আমি
মাউসের লেফট বাটনটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, সবগুলো একসঙ্গে এখন নড়বে, দেখেন এখন আমি সবগুলো একসঙ্গে এডিট করতে পারছি। আচ্ছা, আমি এটা চাই না, আমি চাই লেয়ার 3, টেক্সট লেয়ারটা আর রেক্ট্যাঙ্গেল 2, এই তিনটা লেয়ারই আমি শুধু ধরবো এবং একসঙ্গে। তো আমি প্রথমে লেয়ার 3টা সিলেক্ট করলাম, তারপর আমি কন্ট্রোল ধরে রেখে আমি লেয়ার 1 নিলাম আর তারপর টেক্সট লেয়ারটা নিলাম। ঠিক আছে, মানে রেক্ট্যাঙ্গেল 1 এবং টেক্সট লেয়ার, মানে আমি সিলেক্ট করতে পারছি যে আমি কোনটা কোনটা নেব। কন্ট্রোলে দিয়ে রেক্ট্যাঙ্গেল 2, ইমেজ না ইমেজ না তো, হ্যাঁ টেক্সট ফাইলটা। সো এটা দেখছেন যেগুলো আমি সিলেক্ট করেছি শুধুমাত্র ওগুলোই মুভ করছে। তো এরপরে আমরা যাব হচ্ছে কি গ্রুপে, যেটা আমি বলতে নিছিলাম। তো আমি ধরেন লেয়ার 3 থেকে লেয়ার 1 পর্যন্ত আমি একটা গ্রুপ বানাতে চাই। তো আমি এখন কি করতে পারি, তখন আমি কন্ট্রোল জি দিতে পারি। কন্ট্রোল জি যদি আমি দেই তাহলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপের আমি নামও দিতে পারি, গ্রুপের নাম আমি লেয়ার্স দিলাম। তারপরে আমি যদি চাই তাহলে আমি এটাকে এক্সপ্যান্ড করে দেখতে পারি ভিতরে কি কি লেয়ার আছে। ঠিক আছে, কি কি বললেন? দেখাবেন কি করছেন? কমান্ডটা মানে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমান্ডটা একটু বল। ঠিক আছে। প্রথমে তো আমি শিফট চেপে সবগুলো সিলেক্ট করলাম, তারপরে আমি কন্ট্রোল চেপে জিতে দিলাম, এই যে গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? জি স্যার। এটা হলে কি একভাবে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট দিয়ে আমি করলাম। তারপরে এখানেও কিন্তু আছে, এখানে আমি যদি তিনটাকে ধরে রেখে এই এখানে যে ফোল্ডারের ইয়েটা দেখা যাচ্ছে আমার নতুন লেয়ার খোলার অপশনের পাশেই কিন্তু এই জিনিস, এই যে দেখাচ্ছে ক্রিয়েট আ নিউ গ্রুপ। ঠিক আছে, আমি এটাতে প্রেস করা মাত্রই আমাকে এই যে এই তিনটা লেয়ার আমাকে একটা গ্রুপের ভিতরে নিয়ে আসলো। ঠিক আছে, তো এটা আরেকটা ওয়ে। অথবা আপনি নামটা চেঞ্জ করবেন কিভাবে? আচ্ছা, নাম কিভাবে চেঞ্জ করবেন, এই যে আমি গ্রুপ বানালাম। ঠিক আছে, বানিয়ে তারপরে আমি এখানে ডাবল ক্লিক করব। ঠিক আছে, এই যে গ্রুপ 1 যেখানে লেখা, এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি কিবোর্ডে একটা নাম দিব। ঠিক আছে, নাম কি দিব, নাম দিলাম লেয়ার্স। ঠিক আছে, এইভাবে নেমিংটা করতে হয়। আর যদি আমি এখান থেকে আমি যদি আনগ্রুপ করতে চাই তাহলে আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ লেয়ার্স দিব। ঠিক আছে, আনগ্রুপ লেয়ার্স দিলে গ্রুপের থেকে বের হয়ে আসলো। তো আমি এই যে এখান থেকে আমি আবারও একটু রিপিট করছি, এখান থেকে আমি কিভাবে করব, এখানে আমি গ্রুপ দিয়ে আমি তিনটা লেয়ার সিলেক্ট করে গ্রুপের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই যে এখন এটা গ্রুপের ভিতরে ঢুকে গিয়েছে। এখন আমি এটা ক্লোজ করলে এই লেয়ারগুলো আর দেখা যাচ্ছে না, আর ওপেন করলে লেয়ারগুলো আবার দেখা যাচ্ছে। তো এই হলো গ্রুপ। আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। তারপরে আপনার আছে হলো এই যে আপনার আপনার কালার নিয়ে যত ধরনের এক্সপেরিমেন্টেশন, যত ধরনের টুলস আছে কালার নিয়ে যেগুলো করা যায় সব এই যে হয় এই যে ইমেজ থেকে বের করতে হয়, ইমেজের যে অ্যাডজাস্টমেন্টটা যে বের করতে হয়, অথবা এখান থেকেও আপনি যদি একটা ইন্ডিভিজুয়াল একটা লেয়ারে যদি কালারের কালার কাস্টমাইজেশন করতে চান তাহলে এই যে এটা এখন আমি দেখাচ্ছি না কারণ এটা অনেক পরবর্তী ক্লাসের কন্টেন্ট। এটা হচ্ছে কি লেয়ার মাস্ক, এগুলো হচ্ছে কি এফেক্টস। ঠিক আছে, তো এগুলো আর কি এখন না জানলেই হবে, এখন না জানাটাই বেটার। এখন যেটা সিম্পল জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই। শিফট দিয়ে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব, এটা একটু দেখতে পারেন? আচ্ছা, বুঝি নাই, আরেকবার বলবেন? শিফট প্রেস করে সবগুলো সিলেক্টিংটা একটু দেখে দেন কি? এই যে প্রথমে আমি লেয়ার মাস্কটা হচ্ছে গিয়ে আপনারা
যে মনে করেন যে একটা ছবির ভিতরে একটা ইফেক্টস দিতে যাচ্ছেন, মনে করেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখাতে যাচ্ছেন না, আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা একটা মনে করেন যে টেক্সটের মধ্যে নিয়ে আসবেন। তো তখন আর কি লেয়ার মাস্কটা ইউজ করে আর কি ইয়ে করতে, এটা একটু কমপ্লিকেটেড, এটা আপনাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? এটা এখনই যদি আপনারা জানতে চান আপনারা আসলে বুঝতে পারবেন, কারণ আপনারা ফটোশপের অনেকগুলো টুলের ব্যাপারেই এখনো জানেন না। সো আচ্ছা ঠিক আছে, পরে এটা পরেই দেখাচ্ছি। তো আমাকে জানি কি অ্যাস্ক করেছেন যে একসঙ্গে শিফট মানে একসঙ্গে কিভাবে সিলেক্ট করবেন। তো এটা আপনারা প্রথমে একটা লেয়ার ক্লিক করলেন, যে লেয়ারটার থেকে আপনার সিলেকশনটা স্টার্ট দিতে যাচ্ছেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা ক্লিক করে তারপরে আমরা যদি যে পর্যন্ত আমরা মানে একসঙ্গে যদি আমরা অনেকগুলো নিতে চাই, ঠিক আছে, আমি লেয়ার 3 থেকে রেক্ট্যাঙ্গেল 2 পর্যন্ত সবগুলো লেয়ার আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমার শিফটে ক্লিক করে মাউসের লেফট বাটনটা আমার ক্লিক করতে হবে, করলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল। আর যদি আমি কিছু স্পেসিফিক লেয়ার নিতে চাই তাহলে আমার লেয়ার 3 অথবা লেয়ার মানে আমি ফর এক্সাম্পল আমি চাচ্ছি লেয়ার 3 লেয়ার 1 রেক্ট্যাঙ্গেল 1 সিলেক্ট করতে। তো আমি লেয়ার 3 প্রথমে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল চেপে লেয়ার 1 এবং রেক্ট্যাঙ্গেল 1 নিলাম। তাহলে কিন্তু দেখছেন যে মাঝখানের লেয়ারগুলো আর সিলেক্ট হচ্ছে না, আমি শুধু যেইগুলো লেয়ার সিলেক্ট করছি ওগুলাই শুধু হচ্ছে। সো এইভাবে আপনারা ইন্ডিভিজুয়ালি লেয়ারগুলো সিলেক্ট করবেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখা যাচ্ছে, করতে গেলে ওটা নিচে নামে যাচ্ছে, সব সিলেক্ট হচ্ছে না। আপনি কি শিফট চেপে ধরে রেখেছেন? চেপে ধরে রাখতে হবে না? হ্যাঁ, চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে আমি নিচে লেয়ার 1 এর নিচে নামে যাচ্ছে। আচ্ছা, আপনি আবার ট্রাই করেন, শিফটে দিয়ে 3 তে মানে লেয়ার 3 তে গেলাম আমরা, ঠিক আছে, আমরা শিফটে দিয়ে রেখেছি। এরপরে আমি স্ক্রল ডাউন করে রেক্ট্যাঙ্গেল 2 দিলাম, সবগুলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। আপনি আবারও ট্রাই করেন। আপনি কিন্তু শিফট ছাড়তে পারবেন না মাঝখান দিক দিয়ে, শিফট ধরে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, স্যার আজকে ক্লাস কখন শেষ হবে? আমি আরো কয়েকটা জিনিস দেখাবো, এরপরে আর কি শেষ করে দেব। তো এখানে আর কি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে অপাসিটি এবং ফিল, ঠিক আছে। অপাসিটি কি জিনিস? অপাসিটি হচ্ছে গিয়ে মানে একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল 1-এ, আমি যদি এটা কমাই তাহলেই বুঝতে পারবেন অপাসিটি কি। অপাসিটি আমি যত কমাবো এটা ট্রান্সপারেন্সি তত বাড়বে, ঠিক আছে, আর যত বাড়াবো তত এটা সলিড একটা কালার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি একটা ছবি নিয়ে আসি এখানে, হ্যালো, হ্যাঁ বলেন। জি ভাই, ওই যে নির্দিষ্ট কিছু লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল ক্লিক চেপে ধরে কি ক্লিক করতে হবে? আচ্ছা, আপনি কিবোর্ড শর্ট মানে আপনি স্পেসিফিক লেয়ার সিলেক্ট করবেন, তাই তো? তো কন্ট্রোলে চেপে আপনি প্রথম লেয়ারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল কিন্তু ছাড়বেন না, কন্ট্রোল চেপে আপনি মানে যেই লেয়ার চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি এখানে রেক্ট্যাঙ্গেল 2, তারপরে আমি লেয়ার 1 এবং রেক্ট্যাঙ্গেল 1 আমি সিলেক্ট করতে যাচ্ছি। এইভাবেই আর কি করে, কন্ট্রোলে চেপে আপনি যেই লেয়ার চাচ্ছেন ওইগুলো আপনি সিলেক্ট করবেন, এটাই আর কি। তো আমি এখানে আর কি আমার এখানে একটা ইমেজ লেয়ার আছে, ইমেজ লেয়ারটা অপাসিটি যদি আমি কমিয়ে দিই তাহলে দেখবেন যে জিনিসটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি অপাসিটি আস্তে ধীরে যত বাড়াবো এটা ভিজিবিলিটিটা তত বাড়বে, তত ক্লিয়ারলি এটা দেখা যাবে, ঠিক আছে। তারপরে আমি যদি ফিল কমাতে চাই তাহলে জিনিসটা আস্তে ধীরে ফ্যাকাশে এবং অলমোস্ট অদৃশ্যই হয়ে যাবে, ঠিক আছে। বেসিক্যালি দুইটা একই জিনিস, একটা হলে গিয়ে ভিজিবিলিটির উপরে আর একটা হলে গিয়ে কালারের উপরে, মানে এটার যে মেইন কালারগুলো আছে ওগুলোর মানে ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে। তো
এইগুলো হচ্ছে গিয়ে মানে আপনাদের অনেক কাজে দিবে, বিকজ আপনারা যখন মাল্টিপল লেয়ার্স নিয়ে কাজ করবেন, দেখা যাচ্ছে যে আপনি একটা লেয়ারের উপরে একটা লেয়ার বসাইছেন কিন্তু আপনার দুইটা লেয়ারই ভিজিবল থাকতে হবে, মানে আপনাকে দুইটা লেয়ারই দেখতে হবে। ওই ক্ষেত্রে আমাদের অপাসিটি কমিয়ে আমরা মনে করেন যে অ্যারেঞ্জমেন্টগুলো করতে পারি। তো আমি ফর এক্সাম্পল যদি এইটা বলি যে আমি একটা লেয়ারের মানে লেয়ার 1-কে রেক্ট্যাঙ্গেল 1-এর উপরে নিয়ে আসবো, তখন আমি কি করতে পারি? তখন আমি লেয়ার 1-কে চেপে ধরে মানে আমার মাউসের লেফট বাটনটা প্রেস এবং হোল্ড করে আমি উপরে নিয়ে যাব, উপরে নিয়ে সবার উপরে রাখবো, ঠিক আছে? এই যে লেয়ার 1 সবার উপরে এসে পড়েছে। তারপর আমি এখন চাচ্ছি যে টেক্সটটাকে আমি সবার উপরে নিব। এই যে আমি একদম জাস্ট ক্লিক করে, আমি ছাড়বো না, আমি ক্লিক এবং ড্র্যাগ করে সবার উপরে নিলাম। এই যে এখন আমার টেক্সট যে লেয়ারটা ওইটা সবার উপরে। তারপরে আমরা আসি ব্লেন্ডিং মোডে। তো ব্লেন্ডিং মোডে এখানে ছবিটা আছে হলো আপনার স্ক্রিনে। তো আমরা যদি নর্মালে রাখি তাহলে একটা মানে ডিফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন, মানে কালারের উপরে অনেক ধরনের এফেক্টস পড়ছে। আমরা যদি ডার্কেনে দিই তাহলে এরকম হচ্ছে। মানে ব্লেন্ড মোডটা ওই যে আমি আমার একটা সোলার সিস্টেমের ইয়ে দেখালাম না, মনে করেন যে এই জিনিসটা খুব কাজে দিয়েছে ওই সময়। মানে আমি আমার এক ছবি থেকে আরেক ছবিতে আমি নিয়ে এসে বিভিন্ন ব্লেন্ডিং অপশন দিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছি যে কোনটায় বেটার মনে হয়, কোনটায় জিনিসটা আরও অ্যাট্রাকটিভ লাগে। তো ফটো এডিটিংয়ের সময়, তারপর মুভি পোস্টার বানানোর সময় এই ব্লেন্ড মোডটা অনেক কাজে দেয়। আমি যেভাবে শিখেছি এটা বিভিন্ন ছবির উপরে আমি এক্সপেরিমেন্ট করেছি, বিভিন্ন ছবির উপরে দেখেছি যে কোনটা কীরকম লাগে, ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে? যেটা আপনার ডিজায়ার্ড এফেক্ট যেটা আপনাকে দিতে পারবে সেটাই আপনি ইউজ করবেন। তো বেসিক্যালি এইটাই আর কি লেয়ারের সব মোস্ট অফ মানে বেশিরভাগ বেসিক জিনিস আর কি। তো এটা গেল, আমরা এখন পরবর্তী স্টেজে চলে যাই। তো টুল বক্স এখানে আর বাকি যেগুলো আছে ওগুলো কি মনে হয় আমাদের প্রয়োজন নাই না? না, প্রয়োজন আছে, বাট ওগুলো আর কি এখন দেখাচ্ছি না, বুঝছেন? বাকি বলতে কোনগুলো বলছেন? জি জি জি, এই যে ফিলের বাম পাশে যেগুলো আর কি, এই যে এইগুলা টুল বক্স। না না না, আপনি এতক্ষণ যেটা যে অপাসিটি তারপর ফিল যে এখানে যেগুলো দেখাইলেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বাম পাশে যে এই যে লক ও করা আচ্ছা এগুলা, তালা। ও আচ্ছা হ্যাঁ, এগুলা কিছু আইডিয়া দিয়ে দিই। কারণ আমি যদি এগুলো লেয়ারকে লক করতে চাই, এই যে সবগুলো লক হয়ে গেল, ঠিক আছে? এখন আর এগুলাতে আমি এডিট করতে পারবো, ঠিক আছে? যদি আমি আনলক করে দিই তাহলে আবার আমি এডিট করতে পারবো। মনে করেন আপনি চাচ্ছেন না যে আপনার কোনো চেঞ্জ আসুক লেয়ারের ভিতরে, তাহলে আপনি লক করে দিতে পারবেন। তারপরে আপনার আছে লক পজিশন, ঠিক আছে? তাহলে আপনি লেয়ারটাকে সরাতে পারবেন, ঠিক আছে? লেয়ার অরিজিনাল যে পজিশনে আছে মানে ছিল সেই পজিশনেই থেকে যাবে। তো এটা আমি আর ইয়ে করলাম না। এইগুলো হচ্ছে গিয়ে ব্রাশ সেটিংসের জন্য। তো আচ্ছা, এগুলো এটাও আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে আপনি লেয়ারটা কিভাবে সার্চ করবেন, ঠিক আছে? আপনার যদি এখানে অনেক বেশি লেয়ার থাকে তাহলে আপনি মনে করেন যে খুঁজে পাচ্ছেন না, আপনার খুঁজতে অনেক প্রবলেম হচ্ছে, তখন আপনি আপনার লেয়ার যে নামটা দিয়েছিলেন সেটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। যেমন আমি যদি ফর এক্সাম্পল দিব ফটোশপ PNG 7 আমি যদি খুঁজতে চাই তাহলে আমি জাস্ট ওটার নামটা এখানে লিখব ফটোশপ। এই যে এখানে কিন্তু ন্যারো ডাউন হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি দেখা যাচ্ছে লেয়ারে অনেক ইউজ, বুঝছেন? এখন যদি সবগুলো দেখাতে চাই তাহলে প্রবলেম। তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনার আগের ইউজ করা ফাইল ওপেন করবেন। যদিও আমি এখানে বেশ কয়েকটা ফাইল আপনাদের সামনে ওপেন করেছি, তো আরো কিছু কনভিনিয়েন্ট ওয়ে আছে ফাইল ওপেন করার। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন।
একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার কিভাবে, মানে দুইটা লেয়ার আছে, এখন একটা লেয়ারের মধ্যে প্যারালালি কিভাবে বসানো যায় একটু যদি দেখেন। আপনার কোয়েশ্চেনটা আমি বুঝি না। একটা লেয়ারের উপরে মানে দুইটা ছবিকে একটা হ্যাঁ। ছবি একটা লেয়ারের মধ্যে নিয়ে আসা। ও আচ্ছা, লেয়ারের পাঁচ যেটা আছে সেটা কি একটা লেয়ারের মানে আপনি বলতে চাচ্ছেন যে লেয়ার মার্জ কিভাবে করব, তাই তো? আচ্ছা, আমি আগে এগুলোকে একটু আনলক করে নিই, নাহলে তো আমি আর এডিট করতে পারবো না। আচ্ছা, ফর এক্সাম্পল আমি লেয়ার 2 কি বলি লেয়ার 1 এবং রেক্ট্যাঙ্গেল 2 আমি একসঙ্গে করব, ঠিক আছে? তো এটা আমি কিভাবে করব? এটা আমি জাস্ট রাইট ক্লিক করে মার্জ লেয়ার দিব, তাহলে দুইটা লেয়ার এক হয়ে গেল, বুঝতে পারছেন? অথবা এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল ই। আমি লেয়ার 1 ফটো মানে পিএনজি ফাইলটা, মানে আমার ফটোশপের যে আইকনটা এখানে আছে, তারপরে আপনার ওয়ালপেপার যে উডেন, মানে আমার যে মেইন ওয়ালপেপার, এই তিনটা লেয়ারকে আমি একসঙ্গে করব। তো সেটার ক্ষেত্রে আমরা কন্ট্রোল ই যদি দেই, এই যে হয়ে গেল। কন্ট্রোল মার্জ করলে কি হবে? মার্জ করলে দুইটা লেয়ার একসঙ্গে হয়ে যাবে, মানে দুইটা লেয়ার আপনি কি বলবো, জোড়া লেগে যাবে, বুঝছেন? যেমন আমি এখন ফটোশপকে নাড়াতে পারছি, ও একলাই নড়ছে। এখন যদি আমি মার্জ করে ফেলি, তাহলে আমার ও পিছনের ফটোর একটা অংশ হয়ে যাবে, ঠিক আছে? ওকে আমি আর চেঞ্জ করতে পারবো না। তো এটার শর্টকাটটা কি কন্ট্রোল ই? কন্ট্রোল ই ফর এলিফ্যান্ট, জি বুঝতে পেরেছেন? তো আমি এটা মানে অ্যাভয়েড করি বিকজ মানে আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত আমি এটা অ্যাভয়েড করি, বিকজ মনে করেন তাহলে আমি আর এডিট করতে পারবো না পরে। আমি যেটা করি সেটা হচ্ছে কি, আমি গ্রুপ করে রাখি, অথবা মনে করেন যে আমি এখান থেকে লিঙ্ক লেয়ার্স দিয়ে রাখি, ঠিক আছে? তো এটা করলে আর কি আমি পরে আনলিঙ্ক করে দিলেই আমি আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার উপর কাজ করতে পারবো। স্যার কন্ট্রোল ই দিয়ে আমি যদি মার্জ করি, এই মার্জ করাটা কি আবার মানে আমি খুলতে পারবো? মার্জ করাটা যদি করে ফেলেন, তাহলে আপনি ওই অবস্থায় আর পারবেন না, তখন আপনাকে কন্ট্রোল জেড চেপে আনডু করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আনডু করে আপনি মানে যে কয়টা স্টেপ নিয়েছেন, ঠিক আছে, আপনি যতগুলো চেঞ্জ করেছেন, মানে আমি যদি প্রথমত লেয়ার 1 এবং পিএনজি ফাইলটা যদি আমি মার্জ করি, তাহলে আমি একবার কন্ট্রোল জেড চেপে দিলেই জিনিসটা মনে করেন যে আবার আগের ফরম্যাটে এসে পড়তেছে। কিন্তু আমি যদি প্রথমে এই দুটাকে মার্জ করি, হ্যাঁ আমি বলতে চাচ্ছি আমরা গ্রুপ করলে আবার আনগ্রুপ করলে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, তো আমি আনডু করার আবার আনগ্রুপ করে কাজ করতে পারি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু গ্রুপ করা না, এটা করা আর গ্রুপ করার ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স। জি না মানে সেটা বুঝছি, কিন্তু এটা আমি জানতে চাচ্ছি যে আমি যদি একটা ফাইল মার্জ করি, দুইটা লেয়ার আমি মার্জ করলাম, মার্জ করার আমি অনেকক্ষণ পরে আমার মনে হলো যে হ্যাঁ মানে অন্য কাজ করে ফেলছি আমি, এখন মনে হচ্ছে যে আমার এই মার্জটা ছুটে মানে আলাদা করা দরকার, তখন কি আমি কিভাবে? তখন ওই যে আপনি কন্ট্রোল জেড দিবেন, ঠিক আছে? মার্জটা হচ্ছে গিয়ে আপনি যদি মার্জ করে ফেলেন, আপনি কন্ট্রোল জেড দেওয়া ছাড়া ফাইলটাকে আর মনে করেন যে ইন্ডিভিজুয়ালি এডিট করতে পারবেন না। তখন দুইটা লেয়ার যে একসাথে হয়েছে, ওই দুইটাকে একসঙ্গেই আপনার এডিট করতে হবে। যার কারণে আপনি যদি করে ফেলেন এই ধরনের কাজ, আমি আরেকবারও দেখাচ্ছি। এই দুইটা ফর এক্সাম্পল আমি প্রথমে কন্ট্রোল ই দিয়ে আমি অলরেডি করে ফেলছি। এখন তো আমি জাস্ট আচ্ছা আমি একটু ফিনিশ করি জিনিসটা, একটু ফিনিশ করি, তারপর আপনি বলেন। তো আমি ইন্ট্রোডাকশন টু ফটোশপ এই দুইটা লেয়ার আমি একসঙ্গে করে ফেলেছি। তারপরে আবার আমি মনে করেন যে এইটাকে ধরে আবারও কন্ট্রোল ই দিলাম, ঠিক আছে? আমি কিন্তু দুইটা চেঞ্জ আনছি, ঠিক আছে? এখন কিন্তু আমি একবার কন্ট্রোল জেড দিলে হবে না, আমার প্রথমে কন্ট্রোল জেড আমি দিলাম, প্রথম চেঞ্জটা আমার আবার রিভার্স হলো, ঠিক আছে? এখন যদি আমি একদম শুরুর দিকে চলে যেতে চাই, তাহলে আমার কন্ট্রোল অল্টার জেড দিতে হবে, তাহলে আবার আগের মতন হয়ে গেল, ঠিক আছে? তো আপনি যতগুলো চেঞ্জ করেছেন ততবার আপনার কন্ট্রোল অল্টার জেড দিতে হবে। তো আপনি কি কোয়েশ্চেন করছিলেন, আপনি বলেন। শুধু কন্ট্রোল জেড দিলে হবে না, কন্ট্রোল অল্টার জেড দিতে হবে? ফটো কন্ট্রোল অল্টার জেড
ঠিক আছে, আপনি প্রথমে কন্ট্রোল জেড দিলেন, ঠিক আছে, প্রথমবার কন্ট্রোল জেড কাজ করবে, কন্ট্রোল জেড কাজ করবে অ্যাজ ইন মনে করেন যে আপনি যে প্রথম একটা চেঞ্জে আনেছেন, ঠিক আছে, যেমন আমি এই যে ইন্ট্রোডাকশন টু ফটোস এবং লেয়ার 1 আমি এটা কন্ট্রোল ই দিয়ে মার্জ করলাম, মানে ঠিক আছে, এটা লিখে প্রথম চেঞ্জ, ঠিক আছে, প্রথম চেঞ্জ নাম্বার 1। তারপরে আমি আবারও এই তিনটা লেয়ার একসঙ্গে মার্জ করলাম, চেঞ্জ নাম্বার 2। তো চেঞ্জ নাম্বার 1 এর জন্য আমি শুধু কন্ট্রোল জেড দিলে হয়ে যাবে, কিন্তু চেঞ্জ নাম্বার 2 এর যখন আমি কাজ করব তখন আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমার করতে হবে, বুঝছেন? আর যদি আমি শুধু কন্ট্রোল জেডই চাপতে থাকি তাহলে মানে দেখেন কি হয়, ঠিক আছে, মানে আমি যে জিনিসটা আনডু করলাম ওই জিনিসটাই আবার আসছে, ঠিক আছে, একবার কন্ট্রোল জেড দিলে আমার আগের ভার্সনে চলে যাচ্ছে, আবার কন্ট্রোল জেড দিলে আবার যেটা থেকে চেঞ্জ করলাম আবার ওটাতেই চলে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আপনি যদি একদম ব্যাকে যেতে চান তাহলে আপনি কন্ট্রোল আল্টার জেড দিবেন, মানে কন্ট্রোল জেড একবার দেওয়ার পরে। তো আর কোনো কোয়েশ্চেন? আমি আমি জানতে চাচ্ছিলাম গ্রুপটা আনগ্রুপ করার জন্য আমার একটা ইয়ে আছে, অপশন আছে। আমি শর্টকাট ছাড়া কি ওই মার্কটা আনমার্ক করা যাবে? শর্টকাট ছাড়া? শর্টকাট অবশ্যই। আমি ফর এক্সাম্পল আমি এটাই গ্রুপ করলাম, মার্জ, আচ্ছা এই যে হ্যাঁ গ্রুপেরটাও আমি আবারও দেখাবো। তো আমি যদি এখানে মার্জ করতে চাই, করব। আচ্ছা ভাই, আমি যদি লেয়ারটাকে মার্জ করে ফেলি একবার, সেই ক্ষেত্রে আমি ওই মার্জটাকে আনডু করা পর্যন্ত আমি আবার প্রিভিয়াস অপশনে ফিরে যেতে পারবো না, এই তো? হ্যাঁ, না হলে আমাকে ওই মার্জে অপশনেই কাজ করে কন্টিনিউ করতে হবে, এই তো? হ্যাঁ, জিনিসটা এরকম। ওকে, তো আমি যেটা বলছিলাম যে মার্জ করার সময় আর কি, যেটা মানে লাইক আপনি কিবোর্ড শর্টকাট ছাড়া কিভাবে মার্জ করবেন, তো কিবোর্ড শর্টকাট দিয়ে মার্জ করতে হলে এই যে এখানে মার্জ লেয়ার্স অপশনটা আছে, এটা দিলে মার্জ হয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট ছাড়া, ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু আনমার্জ করতে পারবেন না কোনো কিছু, আনমার্জ কিন্তু হবে না, এটা একবার যখন হয়ে যাবে তখন আপনাকে আনডু দিতে হবে যদি আপনার কোনো প্রবলেম থাকে ওটাতে। তারপর আপনি মার্জ ভিজিবল দিলে যত ফাইলগুলো এখানে ভিজিবল দেখাচ্ছে সবগুলোকে একসঙ্গে একটা ছবিতে মানে বেসিক্যালি ফ্ল্যাটেন করে ফেলতে। আবার আপনি যদি ফ্ল্যাটেন ইমেজে দেন সবগুলো লেয়ার মানে আপনি সিলেক্ট করাগুলো আপনার সিলেক্ট না করাগুলো সবগুলো একটা লেয়ারে এসে ব্যাকগ্রাউন্ড হিসেবে এস্টাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনার আছে গ্রুপ করাটা। আচ্ছা গ্রুপ করাটা তাহলে আবারও দেখাচ্ছি। আপনি ফর এক্সাম্পল লেয়ার 1 এবং বাকি নিচের দুইটা লেয়ারকে গ্রুপ করতে যাচ্ছেন, কন্ট্রোল শিফট দিয়ে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করবেন, করার পরে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি জাস্ট ক্রিয়েট, এই যে কন্ট্রোল জি, ঠিক আছে, কন্ট্রোল জি দিলেও হবে, অথবা এখান থেকে এসে ক্রিয়েট গ্রুপ, গ্রুপ লেয়ার্স। এগুলো কি নেক্সট ক্লাসে রিপিট করা হবে একটু? হ্যাঁ যদি প্রয়োজন হয়। আমি ক্লাসের প্রত্যেক মানে আপনার মানে এবার তো আমাদের প্রবলেম হলো মানে আমাদের ক্লাস শুরু হওয়ার আগে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে সময় ওয়েস্ট হয়েছে, কিন্তু এর পরের বার আপনাদের কোয়েশ্চেন্সগুলোর জন্য আমাদের কিছু সময় তো থাকবে, 15 মিনিটের মতন আমাদের সময় থাকবে আর কি। তো আপনারা একটু টাইমলি আসবেন এবং আসলে আর কি আমার জন্য ইজি হয়। আজকে তাহলে স্যার এখানেই থাক, অনেকক্ষণ তো হলো। আচ্ছা আমি তো চাচ্ছিলাম আরো কিছু জিনিস দেখাতে। আচ্ছা এইগুলো একটু দেখে নেন। দিনের প্রথম দিন তো, প্রথম দিন তো এত কিছু দিলে তো হবে না, মাথায় যে ঢুকবে না। 2 ঘন্টা হলো, 2 ঘন্টা 20 মিনিট হলো। আচ্ছা তাহলে কি এখানে রেখে দিব? সবাই কি বলেন? আজকে মনে হয় আমরা এখানেই ক্লোজ করতে পারি, কারণ সফটওয়্যার ইনস্টল করা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে সফটওয়্যার আপনারা সবাই ইনস্টল হয়ে গেলে আমরা আরো বিস্তারিত দেখব।
জি 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 হ্যাঁ রেকর্ড হয়ে গেছে। আমি এটা গ্রুপে শেয়ার করে দিব। ওকে ঠিক আছে আজকে একটা প্রতিদিন আর ভাই যে লিংকটা দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ আমি তো ইউটিউবে আপলোড করব প্রথমে, ইউটিউবে আপলোড করে তারপর আপনাদেরকে আমি গ্রুপে শেয়ার করে দিব। 1 ঘন্টা 5 1 ঘন্টা 5 মিনিট, কারণ ওই যে আমি এর আগে আমি কিছু ডিসকাশন করেছি সেগুলো অলরেডি টিউটোরিয়াল আছে বুঝছেন, ওইটা দেখে নিলে আমি এখানে যা বলেছি সব বুঝে যাবে বুঝছেন, এর থেকে বেশিও বুঝবেন ইনফ্যাক্ট। যদি প্রশ্ন করি যে এই যে আপনি যে রেকর্ডটা করতেছেন এই রেকর্ডটা কি আমরা করতে পারবো? হ্যাঁ পারবেন না কেন, আপনি জাস্ট এই সফটওয়্যারটা ইনস্টল করে এখন তারপর আপনি পারবেন। ব্যান্ডিং এটা কি আমি মানে গুগল থেকে ইনস্টল করতে পারবো না? হ্যাঁ গুগল থেকে পাবেন, কিন্তু মনে করেন যে হ্যাঁ আপনার রেকর্ড করে রাখলে মনে হয় ভালো হয়। যারা যারা মনে করেন যে লিংক খুঁজে পাচ্ছেন না, কিন্তু ইনস্টল করাতে তো আবার প্রবলেম হতে পারে, এই জন্য আর কি যারা আসলে টেকনিক্যাল সাইডের থেকে বেশি একটা দক্ষ না তাদের না করাই ভালো। আমি এখানে স্টপ করে দিচ্ছি রেকর্ডিংটা। জি প্লিজ প্লিজ